আসসালামু আলাইকুম। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সকলেই জানেন যে গত দুদিন যাবৎ কি কি ঘটেছে বাংলাদেশে, এটা সকলেই জানেন। অনেকে আবার আমি গত দুদিন যাবৎ আমি যেসব কন্টেন্ট করেছি তা নিয়ে অনেকে হয়তো বলছেন যে ভাই বিপ্লবী সরকার গঠন হলো না, আপনি যা যা বলছেন তা হলো না। এগুলো নিয়ে অনেকে কমেন্টস করছেন। তো যারা কমেন্টস করছেন তাদেরকে বলি, বিপ্লবী সরকার গঠন হবে তাদের একটা পরিকল্পনা ছিল, কিন্তু তারা সেই পরিকল্পনা হয়তো শেষ মুহূর্তে গিয়ে আর কুলায় উঠতে পারেনি। তার একটি মাত্র কারণ, সেটা হচ্ছে যে আমাদের যেই সেনাবাহিনী আছে ওনারা বিশেষ একটা চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। কি চাপের মধ্যে পড়েছেন সেটা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। তবে হেডলাইন এবং ব্যানারে দেখছেন যে দুই সেনা প্রধানের মধ্যে কি কথা হয়েছিল, মানে ইন্ডিয়ান সেনাবাহিনী প্রধান এবং বাংলাদেশ সেনাবাহিনী প্রধান। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বিগত এক সপ্তাহ ধরে হাদি গুলি খাওয়ার পর থেকে প্রচুর চেষ্টা করছিল ইন্ডিয়ান সেনা প্রধানের সাথে কথা বলার জন্য। পারেননি। সর্বশেষ উনি কথা বলতে পেরেছিলেন, সেটা হচ্ছে যে আপনার শুক্রবার রাতের বেলা শুক্রবার রাতের বেলা কথা বলতে পেরেছিলেন। কারণ আপনারা একটা ভিডিও হয়তো আজকে সকলেই দেখছেন, আজকে এই মুহূর্ত থেকে দেখছেন আপনারা, সেটা আমিও চেষ্টা করছি আপনাদের দিয়ে দেওয়ার জন্য সাউন্ডলেস করে, আমার মাথার উপরে হয়তো দিয়ে দিব, ছোট করে দেখেন। যে শুক্রবার বিকাল 3:30 পৌনে 4টার দিকে বাংলাদেশ থেকে কিছু জঙ্গি ইন্ডিয়াতে ঢুকার চেষ্টা করছিল, এবং সেখানে ইন্ডিয়ান সেনাবাহিনী গুলি করে সেখানে 3জনকে মেরে ফেলে, হত্যা করে সোজা। কারণ বর্ডার এলাকায় এখন পুরো যুদ্ধ অবস্থা বিরাজ করছে, সেখানে 3জনকে হত্যা করে, বাকিরা যদিও পালিয়ে যেতে পারে। এই বিষয়টা যখন হয় এরপরে আবার সেনাপ্রধান চেষ্টা করে, এবং শুক্রবার রাতে রাতে প্রায় নাকি বাংলাদেশ সময় রাতের 1টা বা 1:30টার দিকে ওনার সাথে কথা হয়। ওনার সাথে কথা হলে তখন ইন্ডিয়ান সেনাপ্রধান বলে যে আপনারা জঙ্গি উৎপাদন করছেন। আপনারা তো বলেছিলেন যে জসিমউদ্দিন রহমানি এবং বাকি জঙ্গিরা সবাই ইন্ডিয়া পালায়, এই পাকিস্তান পালিয়ে গিয়েছে, কিন্তু একজনও তো পাকিস্তান পালায় না, সবাই এইখানে আছে, বাংলাদেশে আছে। এবং তিনি তখন এই যে যে ছবিটা এখন দেখছেন, এই ছবিটা ফেসবুকেই ছিল, সকলে দেখেছি আমরা, এই ছবিটা দেন। এবং তিনি বলেন যে আজকে এই যে রাতের বেলা চট্টগ্রামে আমাদের এম্বাসিতে যে আক্রমণ হয়েছে, সেই আক্রমণও এই জঙ্গি গোষ্ঠীর দ্বারা করানো হয়েছে, এবং সেখানে একজন গার্ড আহত হয়েছে, সেটাও এই জঙ্গি গোষ্ঠীরা করেছে। এবং এটা রাষ্ট্রীয় মদতে আপনারা এটা করছেন। তো এইভাবে যেহেতু আপনারা করছেন, সুতরাং আপনারা তো যুদ্ধ চান, তো যুদ্ধ হলে আপনারা কয় সেকেন্ড পারবেন, কত মিলি সেকেন্ড পারবেন? কারণ আপনাদের যে কয়টা সেনা ক্যাম্প আছে প্রতিটাতে একটা করে ব্রাহ্মস মারলে আর দেখা যাবে না আপনাদেরকে, আপনার টোটালি শেষ। এবং সবগুলো ক্যাম্পে মারাও লাগবে না, হয়তো একটা মারলেই আপনার দেশ শেষ। তো 71-এ আমরা আপনাদেরকে স্বাধীনতা যুদ্ধে আপনাদের দেশকে আমরা স্বাধীন করে দিয়েছিলাম। তবে এইবার এই 2025-এ দাঁড়িয়ে আমার মনে হয় আপনাদের ভূগোলটাই চেঞ্জ করে দেওয়া দরকার, যে আপনাদের দেশের কয়েকটা ভাগ করে দেওয়া দরকার। কারণ এটা আপনারা রাষ্ট্রীয় মদতেই চাচ্ছেন যে আপনাদের দেশ আপনারা নিজেরাই ধ্বংস করছেন। এই সমস্ত কথার এক পর্যায়ে আমাদের সেনাপ্রধান বলে যে না না না, আমরা এগুলো করি নাই, আসলে আমরা কি করব, তবে আপনি আমার উপর বিশ্বাস রাখতে পারেন, বাংলাদেশের মাটি ব্যবহার করে কোনো সন্ত্রাসী কার্যক্রম চলতে দিব না, আমরা দেখছি, আমরা ঠেকাবো। এরপরেই সেনাপ্রধান উঠে পড়ে লাগেন, পুরো শুক্রবার রাত সমস্ত ওই জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর সাথে কথা বলেন, এবং বলেন যে এইসব বিপ্লবী সরকার মরকার বাদ দেন, উল্টাপাল্টা করলে কালকে সেনাবাহিনী তার নিজস্ব রূপে ফিরবে। আর সেটার প্রমাণ একটুখানি দেখিয়েছেন উনি। সংসদ ভবনের ভিতরে যখন জঙ্গিরা ঢুকছিল তখন সেনাবাহিনী ওখানে দাঁড়িয়ে সংসদ ভবন রক্ষা করেছেন। এখন আপনি একটু মনে করেন তো, 2024-এর 5ই আগস্ট যেদিন সংসদ ভবন বঙ্গভবন হামলা হয়েছিল, সেদিন সেনাবাহিনী সহযোগিতা করেছে বরঞ্চ ঢুকার জন্য। আর গতকাল ওনারা সংসদ ভবন রক্ষা করেছেন, ভাঙা সংসদ ভবন আবার একটু রক্ষা করেছেন। তার মানে হচ্ছে যে ওই যে পাছারের নিচে যখন তারাবাতি লাগাইয়া দিছে যে এটা ফুটবে এবার, তখনই ওনারা এসে সামনে দাঁড়িয়েছেন, না 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 আমরা দেশ রক্ষা করি। এবং ইন্ডিয়ান সেনাপ্রধান এইটাও বলছে যে বাড়াবাড়ির শেষ, আমরা যুদ্ধাবস্থায় আছি, এটা আমাদের আগেরই ডিক্লার, পাকিস্তানের সাথে আমরা যুদ্ধ অবস্থায় আছি দেশ। এবং আপনাদের দেশ থেকে, বাংলাদেশ থেকে যে অবস্থা চলতেছে তাতে আমরা যে কোনো সময় ইনভেনশন করতে পারি, ঢুকে যাব। আর আমরা ঢুকেও লাগবে না, আমরা ড্রোন এবং ব্রাহ্মস দিয়ে আপনাদেরকে উইদিন 10 সেকেন্ড সব ধ্বংস করে দিব। একদম সরাসরি হুমকি দিয়েছেন নাকি সেনাপ্রধান, ইন্ডিয়ান সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান। এবং এইটাও বলছেন যে আপনাদের দেশে যে 8জন পাকিস্তানি সামরিক কর্মকর্তা গত 3 মাস ধরে আপনাদেরকে ট্রেনিং ফেনিং দিয়েছে জঙ্গিদেরকে, তাদের নাম ঠিকানা সহ কোথায় আছে সব দেওয়ার পরও আপনারা তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে, সেনাবাহিনীর মদতে পালিয়ে গেছে এরা।
এই পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর লোকেরা, হিজবুত তাহরীরের লোকেরা, এরা সব আপনাদের মদতে পালিয়ে গেছে। এবং এটাও জিজ্ঞেস করেছেন, বৃহস্পতিবার রাতে আপনারা 16টা ড্রোন উড়াইয়া কোথায় কোথায় আমাদের সেনাবাহিনী আছে, ক্যাম্প আছে, এগুলোর ছবি তোলাইছেন। সেখানে আপনারা 4টা ড্রোন হারিয়েছেন, বাকিগুলো বাঁচলো, 4টা ড্রোন আপনারা হারিয়ে ফেলেছেন, গুলি করে ভূপাতিত করা হয়েছে, যেগুলো আপনাদের ড্রোন। এবং কি কি নিয়েছে সেই ছবিগুলো এখন আমাদের কাছে আছে, এগুলো আমরা সব আমাদের কাছে, কারণ ওই 4টা ড্রোন গুলি করার পরে ইন্ডিয়ার মাটিতেই ভূপাতিত হয়েছে এবং ওগুলো নিয়ে ওনারা দেখছে। তো সব কথা শোনার পরে এখন আমাদের সেনাপ্রধানের শুধু 2 হাঁটু না, 3য় নাম্বার হাঁটু সহ কাঁপা শুরু হয়েছে। কারণ হচ্ছে যে মাইর যদি দেয় ইন্ডিয়া, তখন ইন্ডিয়া তো আর পাবলিক মারবে না, মারবে তো সেনারে। আর সামনে যাবে কারা? সেনা। এই ভয়ে এখন পুরো সেনাবাহিনীতে তটস্থ। এবং আপনারা সকলেই জানেন যে গত পরশুদিন সেনাবাহিনীর 6 জন সৈনিকের লাশ এসেছে, জাতিসংঘে অধীনে কাজ করতে গিয়ে যে মারা গেছে, তাদের জাতীয় পতাকাটা পর্যন্ত কপালে জুটেনি, তাদের লাশগুলো দাফন হয়েছে, কোনো কেউ জানেও না। কিন্তু এখানে সবাই হাদি 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 আছে, যার মুখ খারাপ, নোংরা, বস্তির এক পোলার জন্য একদম জাতীয় বিপ্লব করে ফেলছেন, ওনারা ইসলামী বিপ্লব করবেন। সব গতকালই, আসলে গতকাল তো সরি, শুক্রবার রাতেই সেনাবাহিনীর বৃহৎ অংশ, যারা যুদ্ধ চায় না, যারা চায় না যে কোনো অশান্তি হোক, যারা দেশটাকে শান্ত চায়, শুধুমাত্র এক সেনাপ্রধানের কারণে তারা কিছু করতে পারতেছে না, তাদের প্রেসারে পড়া সেনাবাহিনী প্রধান ওদের ডাইকাইনা কথা বলতে হয়েছে। সেনাবাহিনী প্রধান ইউনুসকে বলতে বাধ্য হয়েছে যে স্যার এগুলো একটু বাদ দেন এই মুহূর্তে, কারণ হচ্ছে যে এখানে যদি এরকম কিছু হয় তাহলে ইন্ডিয়ান সেনাবাহিনী অ্যাটাক করে বসবে। কারণ হচ্ছে যে যেই হিন্দু লোকটাকে মারা হয়েছিল, জ্বালিয়ে দেওয়া হয়েছিল, মেরে আধমরা অবস্থায় আগুন জ্বালিয়ে দেওয়া, সেই বিষয়ে ইন্ডিয়ান সেনাপ্রধান কথা বলেছেন। এবং এগুলো সব মিলিয়ে পরিস্থিতি খুবই উত্তপ্ত এই মুহূর্তে। তবে আজকে আরেকটা ভিডিও আপনাদের, আজকে না হোক কালকে সকালে হলো, আপনারা আরেকটা পাবেন রয়ের টোটাল, ইন্ডিয়ান সেনাবাহিনীর টোটাল প্ল্যান এবং রয়ের কর্মকাণ্ড নিয়ে আপনাদের দ্বিতীয় একটা ভিডিও দিব, যেটাতে আপনারা আরও জানবেন কি কি হচ্ছে বাংলাদেশকে নিয়ে। এবং বাংলাদেশ যে পাকিস্তানের বুদ্ধিতে একটা যুদ্ধ চাইতেছে, এবং সেই যুদ্ধে এই বাঙালিদের যে ডট ডট মারা যাবে এটারও গ্যারেন্টি আছে। কারণ ইন্ডিয়া সেনাবাহিনী বাংলাদেশে ঢুকতে হবে না, 2 জায়গাতে 2টা ম্যাসাকার করে দিলেই বাংলাদেশ শেষ, 4 টুকরো হয়ে যাবে বাংলাদেশ। এবং সেটার দিকেই সম্ভবত বাংলাদেশ যাচ্ছে। প্রতিবেশী বাংলাদেশ ভারতের তপ্ত করাইয়ের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না, উল্টো বাড়ছে দূরত্ব আর কূটনৈতিক উত্তেজনা, রূপ নিয়েছে কূটনৈতিক টাগ অফ ওয়ারে। উত্তেজনার পারদ এতটাই বাড়ছে যে দেশ দুটি কূটনৈতিক তৎপরতা সীমিত করার কথাও ভাবছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা 21শে ডিসেম্বর সে ইঙ্গিত দিয়ে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। আর নিরাপত্তার অভাবে বাংলাদেশের চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে ভারত। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে হামলার চেষ্টায় ঘোলাটে হয়েছিল পরিস্থিতি। তবে 2 দেশের সেনাপ্রধানের মধ্যে টেলিফোনে আলাপ সেই পরিস্থিতিকে ঠান্ডা করেছিল। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার পর আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা আবারও উস্কে দেয় উত্তেজনা। পাল্টা জবাবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে একটি দল। এই সময় বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। ঘটনার একদিন পর ভারত দাবি করেছে, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের সময় কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়নি। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, চরমপন্থীরা নিরাপত্তা অঞ্চলের মধ্যে ঢুকলো কিভাবে। পররাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে পাল্টা প্রশ্ন উঠছে, চট্টগ্রামে ভারতের ডেপুটি হাই কমিশনের বাসার সামনে গিয়ে হামলা চালিয়েছিল কিভাবে। প্রতিবেশী 2 দেশের মধ্যে এমন কূটনৈতিক টাগ অফ ওয়ার নজিরবিহীন। প্রশ্ন উঠছে, এই অবস্থা কি বাকযুদ্ধে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো জটিল হতে পারে পরিস্থিতি? তেমন কিছু হলে কি অপেক্ষা করছে সামনের দিনে? দেশের ভেতরে সীমাহীন অস্থিরতা, সহিংসতার জেরে এমনিতেই জনজীবনে যখন না বিশ্বাস, তখন দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ফল কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 12ই ডিসেম্বর ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন, এমন খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পায়।
এরপর থেকে প্রতিদিনই দুই দেশের সম্পর্ককে ঘিরে কোনো না কোনো উত্তেজনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যাচ্ছে। সবশেষ খবর হলো 20 ডিসেম্বর দিল্লির উচ্চ নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরী এলাকায় যা ঘটেছে তা নিয়ে কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিরাট প্রশ্ন তোলা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামক এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই বর্বর হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয়, ভারতের জনমানসেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। 20 ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে অখণ্ড হিন্দু সেনা নামক একটি সংগঠনের প্রায় 20 থেকে 25 জন যুবক 4-5টি গাড়িতে করে দিল্লির রাধাকৃষ্ণন মার্গে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মূল গেটের সামনে গিয়ে হাজির হয়। কিন্তু এই বিক্ষোভের প্রকৃতি এবং বিক্ষোভকারীরা যে মাত্রা হাই কমিশনের কাছাকাছি পৌঁছতে পেরেছিল তা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আখ্যান তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শনিবার রাত 9টার দিকে হাই কমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করে। তারা বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয়। এ সময় তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে বলেও বিবিসি বাংলা খবরে দাবি করা হয়। কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায়। শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি। রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো ডিসেম্বরের 20 তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায়। 21 ডিসেম্বর সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। তৌহিদ হোসেন কথা বলার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সেই বিবৃতির পর তৌহিদ হোসেনের প্রতিক্রিয়া পরিস্থিতি টাগ অফ ওয়ারে রূপ নিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে 3টি বিষয় উঠে এসেছে। প্রথমত, ভারতের দাবি অনুযায়ী বিক্ষোভটি ছিল ছোট এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এবং তৃতীয়ত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। ভারতের এই বিবৃতিতে বিক্ষোভকারীদের হাই কমিশনের মূল ফটকে পৌঁছানোর বিষয়টি নেই। জয়সওয়াল দাবি করেন যে বিক্ষোভকারীরা ফেন্স বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টাই করেনি। দিল্লির এই বিবৃতি আসার কয়েক ঘন্টা পরই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন। তার বক্তব্য ছিল একদম ঝাঁঝালো। তিনি দিল্লির এই প্রেস নোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করলেন। তিনি প্রশ্ন তুললেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলের একদম গভীরে 20 থেকে 30 জন লোক কিভাবে পৌঁছালো? সচরাচর এমন বিক্ষোভে পুলিশ অনেক আগে আটকে দেয়, বড়জোর স্মারকলিপি দিতে 1-2 জনকে আসতে দেয়। তৌহিদ হোসেনের ভাষায় ভারত পুরো বিষয়টিকে অত্যন্ত সাধারণ বা ওভার সিম্পলিফিকেশন করে ফেলেছে, যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না। তবে বাংলাদেশের 2-1টি সংবাদ মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে হুমকি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, ওই ঘটনার ভিজুয়াল এভিডেন্স জনগণের জন্য উন্মুক্ত, চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন, তার কাছে প্রমাণ নেই, কিন্তু শুনেছেন বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, সেখানে এসে তাকে হুমকি দেবে কেন? এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনার পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা যে শঙ্কার কথা জানিয়েছেন সেটি দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত দেয়। তিনি বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ভারতীয় কর্মরত কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তবে কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। তৌহিদ হোসেন যখন দিল্লি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন তখন প্রশ্ন উঠেছে, তাহলে চট্টগ্রাম, খুলনা আর রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কি হবে? যদি দিল্লির 20 থেকে 25 জন যুবককে আটকানোই ভারতের দায়িত্ব হয়, তবে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের যে হামলা ও বিক্ষোভ হলো সেটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন?
ডিসেম্বরের মাঝামাঝি সময় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু বাংলাদেশের তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি করে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে 19 ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ইটের টুকরো ছুঁড়ে কার্যালয়ের ক্ষতি সাধন করে। একই ধরনের উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী ও খুলনাতেও, যার ফলে ভারত সেখানে ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ভারত সেখানে অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। আবার প্রকাশ্যে জনসভায় সরকার সমর্থক এক নেতা বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, উভয় দেশই তাদের ভূখণ্ডে থাকা বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে আংশিক বা পূর্ণাঙ্গভাবে হিমশিম খাচ্ছে। দিল্লির পক্ষ থেকে উল্টো বলা হয়েছে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকার দূতাবাস এবং সংখ্যালঘুদের উপর আক্রমণে উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দীপু দাসের উপর এই বর্বর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতন হিসেবে মানতে নারাজ। তার ভাষায় এটি বাংলাদেশের একজন নাগরিকের হত্যাকাণ্ড। দর্শক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে সংখ্যালঘু ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও রাজনীতি আর কূটনীতি যখন ঝগড়ায় ব্যস্ত, তখন এক অদ্ভুত শান্ত চিত্র দেখা গেছে সামরিক মহলে। খবর হলো, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। সেনাপ্রধানদের এই কথোপকথনের মূল বিষয়বস্তু ছিল সীমান্তে উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ও ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত জনরোষ সামলানো। ভারতের আশঙ্কা ছিল যে বাংলাদেশে বিরাজমান অস্থিরতা সীমান্ত পাড়ি দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানের জন্য এই যোগাযোগ ছিল আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ভারতীয় সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত আছে। তবে দুই সেনাপ্রধান কথা বললেও ভারত তার চিকেন নেক সীমান্তে সামরিক শক্তি আরো জোরদার করছে। বিশেষ করে ভারতের 7 সিস্টার্স নিয়ে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা 2 দফা সীমান্ত সফর করেছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি শীতল কূটনৈতিক যুদ্ধ বলা যেতে পারে, যেখানে শব্দের লড়াই চলছে ঠিকই, কিন্তু তলে তলে সামরিক সহযোগিতার সূক্ষ্ম সুতোটিও এখনো ছিঁড়ে যায়নি। বর্তমানে দুই দেশের সম্পর্ক রাজপথের আবেগ এবং ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। একদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, অন্যদিকে ওসমান হাদির মৃত্যু। এই দুই ইস্যু দেশ দুটির কূটনীতিকে যেন রোলার কোস্টারের ময়দানে নামিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, দুই দেশের উত্তেজনার পারদ কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের দিকে গড়াবে, নাকি সব পক্ষের শুভ বুদ্ধিতে পরাজিত হবে রক্তনেশা? গতকাল আপনাদের সেনাপ্রধান, বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদীকে দুবার ফোন করেছেন এই কারণে যে ভারতবর্ষ যে চরমপত্রটা পাঠিয়েছিল, সেই চরমপত্র পাওয়ার পর তার খবর নিশ্চয়ই সেনাপ্রধানের কাছে গিয়েছে। সেনাপ্রধান তারপর উদ্যোগী হয়ে ফোন করেছিলেন, দুবার কথা হয়েছে। কতক্ষণ হয়েছে না হয়েছে তার বিষয়বস্তু সময়টা আমি জানি না, কিন্তু বিষয়বস্তু আমার কাছে অল্প সংখ্যক কিছু এসে পৌঁছেছে, যেটা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চাই। আপনাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি ভারতবর্ষের সেনাপ্রধানকে, আমাদের উপেন্দ্র ত্রিবেদীকে বলেন যে ভারতবর্ষ একটি দায়িত্বশীল রাষ্ট্র। আমরা জানি ভারতবর্ষ এমন কিছু করবে না যাতে পার্শ্ববর্তী একটা ক্ষুদ্র দেশের কোনো রকম ক্ষতি হয়। আপনারা আমাদের উপর আস্থা রাখতে পারেন, আমরা আমাদের মতো ব্যবস্থা নেব। পরিবর্তে আমাদের সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবেদী বলেন, আমরা 58 পৃষ্ঠার স্যাটেলাইট পিকচার দিয়েছিলাম, তার 93% কাজ আপনারা করেননি, 7% কাজ আপনারা করেছেন। মানে ওই রংপুরের গিয়ে যে চালাটালাগুলো ভাঙা, ওইটার কথাই হয়তো উনি উল্লেখ করেছেন। উনি বলেন রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ভারত বিরোধিতার কাজ চলছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বলেছেন, কিন্তু কারোর উনি নাম বলেননি। এই পৃষ্ঠপোষকতার মধ্যে রয়েছেন 8 জন উপদেষ্টা ও 3টি রাজনৈতিক দল।
1971 সালে আমরা ইতিহাস বদল করেছিলাম, 1925 সালে আমরা ভূগোল বদল করে দেব। পরিষ্কার হুমকি যাকে বলে, এইটা আমাদের সেনাপ্রধান বলে দিয়েছেন। আর বলেছেন যে 8 জন পাকিস্তানি যে সেনা এবং আইএসআই আপনাদের ওখানে ছিল, আপনাদের সরকারি পৃষ্ঠপোষকতায় এবং আপনার লোকের সাহায্যে তারা পালিয়ে গিয়েছে। এর জন্য সম্পূর্ণ আপনারা দায়ী। আপনারা দেশকে অস্থির করেছেন, আপনারা দেশে মব কালচার তৈরি করেছেন, আপনারা সাধারণ মানুষকে খুন করছেন, আপনারা বাড়ি ঘরদোর জ্বালিয়ে দিচ্ছেন সাধারণ মানুষকে ব্যতিব্যস্ত করছেন। সব থেকে বড় ব্যাপার যেটা হলো, আপনারা ভারতীয় দূতাবাসকেও ছাড়ছেন না। ভারতীয় দূতাবাসের ওপরে হামলা মানে ভারতের ওপরে হামলা, এটা ভারত ধরে নিয়েছে। ভারত এমনি মানে অ্যাক্ট অফ ওয়ার ঘোষণা করে রেখে দিয়েছে এবং সিঁদুর 2 আমরা খুব শীঘ্রই শুরু করব। এই অবস্থায় আপনারা যে ভারতীয় উপ হাই কমিশনার অ্যাটাক করলেন, ভাঙচুর করলেন, তাদের বাড়িঘর তাদের নিগৃহীত করলেন এবং একজন তার নিরাপত্তারক্ষী যে বেসরকারি হলো, নিরাপত্তারক্ষী যে নিখোঁজ হয়েছে, আজ পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। এই ব্যাপারে আপনারা কোনো হেলদোল কিছু নেই। আপনাদের তরফ থেকে একটা দুঃখ প্রকাশ পর্যন্ত করা হয়নি। ভারতবর্ষ এটাকে কিভাবে মেনে নেবে বলুন? সুতরাং আপনাদের ওপর আমাদের আর কোনো আস্থা নেই। এবার আমরা আমাদের হিসেব বুঝে নেব। এইটুকু আমি জানতে পেরেছি, এর বাইরে কি কথা হয়েছে আমি জানি না। এখন ব্যাপার হচ্ছে, কালকে রাত্রিবেলা শিলিগুড়িতে মানে আপনার সেভেন সিস্টার অঞ্চলে সেনাপ্রধান গেছিলেন। সেনাপ্রধান গিয়ে একটা বক্তৃতা দিয়েছেন। তারপরে সেখানে বন্দে মাতারাম একেবারে ধ্বনি উঠেছে এবং জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা উঠেছে এবং চারিদিকে একটা যুদ্ধ রব একটা উঠে গিয়েছে। এরই মধ্যে 2-4টে আপনার মিসাইল রেঞ্জ মাপার জন্য ছাড়া হয়েছিল রাত্রিবেলা। 2-1জন ক্যামেরা বন্দি করেছেন, আমার কাছেও পাঠিয়েছেন। প্রচন্ড শব্দে সে সমস্ত মিসাইল মানে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। আসলে পাল্লা মাপা হচ্ছে, মানে রেঞ্জ মাপা হচ্ছে, যে কতটা রেঞ্জ আছে, রেঞ্জটা ঠিক করতে হবে, সেই রেঞ্জের হিসেব করা হচ্ছে। আমার যা মনে হচ্ছে, আমার যা রিডিং, খুব একটা বেশি দূরে নয়, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটলেও ঘটতে পারে। এখন এই যে 17-18 তারিখ বাংলাদেশ 12টা সীমান্ত এলাকায় মোট 12টা ড্রোন উড়িয়েছিল এবং ছবি তুলছিল। সেনাবাহিনী কোথায় কোথায় মোতায়েন আছে ছবি তুলছিল। এখন আমার কাছে আমরা যা খবর পেয়েছি, তার মধ্যে 3টি ড্রোনকে ভূপাতিত করা হয়েছে, বাকি 9টি ড্রোন পালিয়ে যায়। আচ্ছা, জসিমউদ্দিন রহমানিকে ছেড়ে দেওয়া হয়েছিল, বলা হয়েছিল জসিমউদ্দিন রহমানি নাকি পাকিস্তানে চলে গেছেন। কিন্তু গতকালকে এই ওসমান হাদির যে জানাজা হয়, সেখানে জসিমউদ্দিন রহমানিকে যথারীতি দেখা গিয়েছে, অর্থাৎ তিনি বাংলাদেশে বহাল তবিয়াতে আছেন। আমি এমনি আগেই বলেছিলাম মোদিজির মুড খুব খারাপ, তিনি একদম মিটিং এর মধ্যে ব্যস্ত আছেন। একটা হেস্ত নেস্ত এবার উনি করেই ছাড়বেন বলে ঠিক করেছেন এবং একই সঙ্গে মার খাবে পাকিস্তান, আপনারা মিলিয়ে নেবেন। এখন শুধু সময়ের অপেক্ষা, কবে আপনাদের উপরে মারটা গিয়ে পড়বে। এখন এই যে সেনাকর্তার সঙ্গে মানে সেনাবাহিনীর প্রধানের সঙ্গে আমাদের সেনাপ্রধানের সঙ্গে কথাবার্তা হলো, সেটা এখন সেনাপ্রধান চেয়েছিলেন তিনি যমুনায় গিয়ে তিনি জানাবেন, কিন্তু আপনাদের মানে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস
তিনি বলেছেন না না এখানে আসার দরকার নেই, আপনি টেলিফোনেই আমায় বলে দেন। মানে টেলিফোনে বললেই ওনার শান্তি, কারণ উনি তো কিছু করবেন না। সরকারি পৃষ্ঠপোষকতা বলতে তো উনিই তো সরকারি পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, সেটা আমাদের সেনাপ্রধান সরাসরি বলেননি, কিন্তু আমরা তো জানি যে কে কোথা দিয়ে কলকাঠি নাড়ছে। এই সমস্ত টাকা পয়সা সব কিছু দেওয়া এবং প্ল্যানিং সব কিন্তু হচ্ছে এই ইউনূসের। আমি বলেছি না, এই হাদির মৃত্যুর পেছনেও কিন্তু ইউনূসের হাত আছে। আজকে আপনারা হয়তো আমায় অবিশ্বাস করছেন, একদিন প্রমাণিত হবে যে আমি সত্যি কথা বলেছিলাম। ইউনূস এইটা কাণ্ডটা করছে কারণ জামাত চায় না নির্বাচন হোক, ইউনূস চায় না নির্বাচন হোক। ফলে এমন একটা অঘটন ঘটিয়ে দাও যাতে নির্বাচনটা পিছিয়ে যায়, আর ভারতবর্ষকে এমন করে খোঁচাতে লেগে যাও যাতে ভারতবর্ষ বাধ্য হয়ে আমাদের ওপর অ্যাটাক করে। তারপর আমরা তাই মধুসূদন করব, সারা পৃথিবীতে আমরা চেঁচামেচি করব, লোকজন ডাকবো, কিন্তু কেউ আসবে না, কারণ অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল পর্যন্ত বলে দিয়েছে আপনাদের দেশ সুরক্ষিত নয়। আপনাদের দেশ থেকে ইউএস থেকে আরম্ভ করে কানাডা, ইউকে সব পালিয়ে যাচ্ছে, কেউ আপনাদের দেশে নেই। সব অ্যাম্বাসিতেও তালাচাবি লাগাচ্ছে। আপনাদের এখন মানে ঘেরাটোপের মধ্যে পড়ে গিয়েছেন। আপনাদের কে বাঁচাতে আসবে? পাকিস্তান, তার অবস্থা খুব খারাপ। আসিম মুনির লুকিয়ে গেছে, তাকে ট্রাম্প ডেকে পাঠিয়েছে, সে আর দেখা করতে যেতে পারছে না। গেলেই ঘেঁটি চেপে ধরবে, তুমি যে এখানে ডিনার খেয়ে গেলে আর বলে গেলে যে তুমি ইসরায়েলের সৈন্য পাঠাবে প্যালেস্তাইনের সঙ্গে লড়ার জন্য, তা সেটার কি হলো? সৈন্য পাঠাও, দেশের মধ্যে অবস্থা খারাপ, আপনারা সবই খবর পাচ্ছেন। সুতরাং আসিম মুনির এই সময়তে বাংলাদেশের দিকে তাকাবে না। চীন তো তাকাবেই না, চীন বোঝে ব্যবসা এবং চীন বোঝে তার কি বলে ফায়দা, এছাড়া চীন নড়ে না। বাকি রইল কি তার কি আপনার দিকে আসবে না, কারণ তার কি নিজের সমস্যা এত বেশি হয়ে গেছে, তার কাছে খাদ্য সংকট দেখা দিয়েছে। বারবার কাতর অনুনয় বিনয় করা সত্ত্বেও ভারতবর্ষ টাকা দিচ্ছে, খাদ্য দিচ্ছে না। টাকা দিতে চাইছে কিন্তু খাদ্য দেবে না, তোরা শুকিয়ে মর। এদিন আপনাদেরও আসবে। এই যে আজকে তুর্কির যে অবস্থা হয়েছে, এদিন আপনাদেরও আসবে। কাল যদি হাই কমিশন বন্ধ করে দেয়, তার মানে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে গেল। যুদ্ধের আগে তো হাই কমিশন বন্ধ তো হবেই। হাই কমিশন বন্ধ হওয়া মানে জানবেন যুদ্ধের প্রথম স্টেপটা পড়ে গেল। আর দ্বিতীয় স্টেপটা হচ্ছে যখন কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়ে যায়, তখন কোনো রকম লেনদেন আর কোনো রাষ্ট্রের সঙ্গে, সেই রাষ্ট্রের সঙ্গে তো হয় না। ফলে আপনাদের কাছে টাকা দিলেও ভারতবর্ষ আর খাদ্য সামগ্রী পাঠাবে না। এদিকে আমাদের সেভেন সিস্টারে যেভাবে বন্দে মাতরম যেভাবে উচ্চারিত হচ্ছে এবং জাতীয় সঙ্গীত বাজানো হচ্ছে এবং আপনার পতাকা নিয়ে দৌড়দৌড়ি হচ্ছে, আমার মনে হচ্ছে আমাদের সেনা তো আর আপনাদের সেনার মতো নয়, তারা লড়াই করার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। তারা বলছে আমাদের একবার সুযোগ দিন। আমার মনে হয় বুটস অন গ্রাউন্ডস হবে। আর যদি ভারত ঢোকে, তাহলে পরে কিন্তু ভারত সহসা বেরোবে না। এবং এই যত আছে আপনাদের উগ্রপন্থী যত সন্ত্রাসবাদী আছে, সব ধরে গুলি করে মারবে প্রত্যেক কটাকে। এবং একদিনের জন্য থাকবে না, বেশ কিছু দিনের জন্য থাকবে। আমার কথা মিলিয়ে নেবেন। এখন এই হলো গিয়ে আপাতত আপডেট। এর বাইরে আমার কাছে আজকে কোনো খবর নেই। আমি খবর নেওয়ার চেষ্টা করছি এই যুদ্ধের কি অবস্থা, মানে যুদ্ধ আদৌ হবে কিনা, যদি হয় তাহলে কবে হবে, কিভাবে হবে, তার খবরাখবর আপনারা দেওয়ার চেষ্টা করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।